আমরা যতই বলি না কেন রমজানের সময় এই কাজগুলো করে নিব, এটা করব, সেটা করব, ওইটা করব, কিন্তু না, রমজানের সময় কিছুই করা যায় না। মানে কি যেটা অবস্থায় পড়ে গিয়েছি জানো না পুরা। এই এক চুলায় ভাত রান্না করতে হবে, দুধ গরম করতে হবে, পানি গরম করতে হবে, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। ইফতারে ভাজা পোড়া করার জন্য হানিকম্বের একটা ফ্রাই প্যান কিনেছি, দেখো তো কেমন হয়েছে। যদিও আমি ইউটিউব দেখে শিওর হয়ে নিয়েছিলাম, কিন্তু সেই ছবিটা আর দোকানে যাওয়ার পরে সেটা মিলিয়ে দেখিনি, যার কারণে মনে হয় যে আমি আসলটা কিনতে পারিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে ইফতারে এইটুকু আয়োজন করেছে এতেই আমি অনেক খুশি। অনেকে তো সেটাও পায় না। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। ইদানিং কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারতেছি না, কারণ রমজান মাসে অনেক বেশি কাজ থাকে, সেই কাজের চাপে আসলে ভিডিও আপলোড করাও হয় না। ইফতার বানাতে আর রাতে রান্না করতে করতে সময় চলে যায়। ওই ফাঁকে যা একটু ভিডিও শ্যুট করা হলেও কিন্তু ভিডিও আপলোড করা কাজ এবং ভয়েস দেওয়া ওই কাজটুকু করা হয় না। এইদিকে আবার ঈদের জন্য শপিং করা এই সকল কাজও করতে হয়, তো সব কিছু মিলিয়ে সময় বের করা অনেক কষ্টকর হয়ে যায় আমার কাছে। তারপরে আমি চেষ্টা করব প্রতিদিন ভিডিও আপলোড করার, কারণ প্রতিদিন ভিডিও আপলোড করলেই ভিডিও ছাড়া হবে, না হলে ভিডিও ছাড়া হবে না। সেক্ষেত্রে যদি 2-1 দিন মিস যায় তাও সমস্যা হবে না, কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। গ্যাপ দিলে আরও বেশি মিস হয়ে যাবে। করলা কেটে নিয়েছি, আজকে করলা ভাজি করব এবং মাছ ভাজি করব। আমি অবশ্য চপিং বোর্ডে সবজি কাটি না, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার পায়ে ব্যথা করে। তবে অল্প কিছু সবজি থাকলে তখন সেটা চপিং বোর্ডে করে নেই, সেক্ষেত্রে সমস্যা হয় না। সেহরি খাওয়ার পর ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, 9টার আগে তো ঘুম থেকে উঠতেই পারি না। 9টা বাজে ঘুম থেকে উঠার পরে ফ্রেশ হওয়া, তারপর বাচ্চাদের জন্য খাবার তৈরি করা, ওদেরকে খাবার খাইয়ে দেওয়া, এসব কাজ করতে করতেই তো 12টা-1টা বেজে যায়। তারপরে আবার ইফতার বানাতে হয়, সেগুলো করতেই সময় লাগে। যদিও সব কিছু তৈরি করা আছে, তারপরও ইফতারি বাঁচতে সময় লাগে। তাছাড়া ফলফ্রুটও কাটতে হয়, এর মাঝখানে ছোটো বাচ্চাকে দুধ খাওয়াতে হয়। মোট মিলে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়। আবার এইদিকে সকিনাও কয়েকদিন আসে নেই, যার কারণে সবগুলো কাজ আমাকে করতে হয়েছে। কিছু কাজ তো আমি সকিনাকে দিয়ে করাই, সেক্ষেত্রে আমার সময়টা অনেক কমে যায়। এই দেখো, আমি রমজানের আগে প্ল্যান করেছিলাম যে আমি রোল বানাবো, নাগেটস বানাবো, চিকেন ফ্রাই বানাবো, সিঙ্গারা বানাবো, সমুচা বানাবো। কিছুই করা হইতেছে না। আমি জানি না কবে করবে এগুলা। অথচ দেখো সব জিনিসপত্র কিনে রেখেছি এগুলো বানানোর জন্য, কিন্তু বানানো হচ্ছে না। এই জন্যই রমজানের আগেই সব কাজ করে নেওয়া উচিত, কারণ রমজানের সময় এসব কাজ আর করা যায় না। তখন আসলে রোজা রাখা, সেহরি খাওয়া এবং ইফতারের কাজকর্ম করতে সময় চলে যায়, অন্য কিছু আর করা যায় না। আমরা যতই বলি না কেন রমজানের সময় এই কাজগুলো করে নিব, এটা করব, সেটা করব, ওইটা করব, কিন্তু না, রমজানের সময় কিছুই করা যায় না। দেখি একদিন সময় করে কাজগুলো করে নিব। আসলে এই কাজগুলো একদিনে করা সম্ভব নয়, 2-3 দিন লাগবে, তারপরও করে নিব। যেহেতু খাওয়া নিয়ত করেছি, করতে তো হবেই। রমজান মাস আসলেই অনেক কিছু খেতে ইচ্ছা করে, অনেক কিছু করতে ইচ্ছা করে, কিন্তু করতে পারি না। বেসিক খাবারটা যাও একটু করে নিতে পারি, কিন্তু এক্সট্রাঅর্ডিনারি খাবারগুলো সেগুলো করা কষ্টকর হয়ে যায়। সেগুলো চাইলেই সহজে করা যায় না, কারণ ওগুলো করতে অনেক সময় লেগে যায়। আমি একা হলে বা আমার ছোটো দুটো বাচ্চা না থাকলে আমি সেগুলো করে নিতে পারতাম খুব সহজেই, কিন্তু বাচ্চাদের কারণে এই কাজগুলো করতে পারি না। আজকে সকালবেলা গ্যাস চলে গিয়েছে, গ্যাসের কার্ডে টাকা ভরা হয়নি। বাবরাবু আমাকে বলতেছিল কার্ড দিতে, আমারও মনে থাকে না কার্ড দিতে। বাবরাবু আমাকে ওইভাবে চাপ দেয় না, আর কার্ড দেওয়া হয়নি, টাকাও ভরা হয়নি। আজকে সকালবেলা উঠে বাচ্চাদের জন্য খাবার রান্না করার পরে দেখি গ্যাস নেই। ভাগ্য ভালো ইটি চুলা ছিল, না হলে তো অবস্থা খারাপ হয়ে যেত। তাছাড়া গ্যাস থাকলেই বাকি, সারাদিন তো গ্যাস সেভাবে থাকে না, অনেক কম গ্যাস থাকে। তারপরও এই কম গ্যাসেই আমি কোনো রকমে রান্নাটা সেরে ফেলতে পারি, কিন্তু এখন সেটাও পারতেছি না। এক চুলায় আসলে সব কিছু করা সম্ভব হয় না, অনেক বেশি দেরি হয়ে যায়। এই যেমন এখন করলা ভাজি করতেছি, এরপরে মাছ ভাজি করব, তারপরে তরকারি রান্না করব, সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে।
আমার ইচ্ছা ছিল যে আমি আজকে সিমি বিচি দিয়ে মাছের তরকারি রান্না করব, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না, কারণ মাছ ভাজি করতেই অনেক সময় লেগে যাবে। তারপরে যদি আবার সিমে বিচি দিয়ে তরকারি রান্না করতে যাই তাহলে আরও বেশি সময় লেগে যাবে। এদিকে ইফতার বানাতে হবে, মানে কি যেটা অবস্থায় পড়ে গিয়েছি জানো না পুরা। এই এক চুলায় ভাত রান্না করতে হবে, দুধ গরম করতে হবে, পানি গরম করতে হবে, কীভাবে কী করব কিছুই বুঝতে পারছি না। বাবুরাবু আস্তে আস্তে রাত হয়ে যাবে, তখন এগুলো করতে গেলে আরও বেশি দেরি হয়ে যাবে, আর দেরি হয়ে গেলে ঘুমাতে দেরি হয়ে যাবে, সেরি খাওয়ার সময় উঠতে পারবো না, তখন আরও বেশি কষ্ট হয়ে যাবে। আজকে আমি বুঝতে পেরেছি যে অল্প গ্যাস থাকলেও গ্যাসের চুলা আমার কতটা কাজে লাগে, কারণ দুই চুলায় দুই পদের তরকারি রান্না বসিয়ে দেওয়া যায়। ইলেকট্রিক চুলা দরকার হলে আমি ভাজা পড়ার কাজটা করে নিলাম, সমস্যা নেই। গ্যাসের চুলায় তরকারি রান্না করলাম, ভাত বসিয়ে দিলাম, আস্তে ধীরে হয়ে গেল, বা না হলেও একটু পরে রান্না করে নিলাম, কারণ মাগরিব বাজানোর পরে গ্যাসের তাপ অনেক বেড়ে যায়। তখন দেখা গেল যে রান্নাবান্নার কাজ যা থাকে সেগুলো সেরে নেওয়া যায়। রান্নাটা আমি আগেই করে নিব, যদি রান্নার কোনো অংশ ইনকমপ্লিট থাকে তখন সেটা ওই সময় সেরে নিব। ইফতারি করার পরে থালা বাসন ধুতে ধুতে তরকারিটা রান্না করা হয়ে যাবে, সেই ক্ষেত্রে সময় লাগবে না, বাড়তি কোনো চাপও থাকবে না, আর তরকারিটাও গরম থাকবে। আমি সেটাই করে নেই, কারণ ইফতারের পরে সবজি কেটে রান্না করতে গেলে অনেক বিরক্ত লাগে, তাছাড়া অত বেশি এনার্জিও থাকে না কাজ করার। তাই ইফতারের আগে সব কাজ করে রাখার চেষ্টা করি, এতে করে কাজটা দ্রুতও হয়ে যায় আর সময়ও কম লাগে। টুকটাক যা থাকে সেগুলো ইফতারের পরে করে নেই। মাছ ভাজিটা করে নিচ্ছি, পেঁয়াজ মরিচ কাটা আছে, ইফতারের পরে পেঁয়াজ মরিচটা ভেজে নিব, তারপর মাছগুলো দিয়ে দিব। সময় লাগবে না এগুলো করতে, কিন্তু সিমে বিচি দিয়ে রান্না করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, সেই ধৈর্য আমার নেই। তাছাড়া জুনেনা অনেক বেশি কান্নাকাটি করে, ইফতার খাওয়ার পরে ওকে দুধ খাওয়াতে হয়, সেক্ষেত্রে অনেক সময় লেগে যায়। তাই আমি ইফতারের পরে যা কাজ থাকে সেগুলো করে তারপর ওকে একেবারে দুধ খাওয়াতে বসি। অনেক সময় ও বেশি কান্নাকাটি করলে তখন ওকে নিয়ে ইফতার খেতে বসি, ইফতার খাই আর ওকে দুধ খাওয়াই। ইফতারে ভাজা পোড়া করার জন্য হানিকম্বের একটা ফ্রাই প্যান কিনেছি, দেখো তো কেমন হয়েছে। আমার কাছে ননস্টিকের যে ফ্রাই প্যানটা ছিল ওটা দিয়ে ভাজা পোড়া করতে অনেক সময় লাগে, তাছাড়া ভাজা পোড়া করার পরে ওইখানে অনেক দাগ লেগে যায়, ওই দাগগুলো ধুতে অনেক কষ্ট হয়। তাই হানিকম্বের এই ফ্রাই প্যানটা কিনেছি। অনেকে বলে হানিকম্বের প্রোডাক্ট নাকি অনেক ভালো, অনেক দিন লাস্টিং করে, তাছাড়া এটাতে স্টিলের সব কিছু ইউজ করা যায়। তবে এক্ষেত্রে আসনকলও আছে, যেমন ধরো এই হাড়ির পিছনে লেখা থাকবে 316, এইটার বাইরের পাশটা স্টিলে থাকবে আর চারপাশটা খাসখাস করা থাকবে, কাজ করা থাকবে, স্টিল থাকবে না। বাট আমি আসলে দেখতে ভুল করেছিলাম, ওই খাসখাস করাটা ছিল ঠিকই, কিন্তু এটা সম্পূর্ণ অংশ জুড়ে নাই। দেখো এই পাশে স্টিল আছে আর মাঝখানে খাসখাস করা আছে, কিন্তু যেটা অরিজিনাল ওইটা সম্পূর্ণটা তোমার খাসখাস করা থাকবে, কোনো প্রকার স্টিল থাকবে না। এটা আমি কেনার সময় খেয়াল করিনি, যদিও আমি ইউটিউব দেখে শিওর হয়ে নিয়েছিলাম, কিন্তু সেই ছবিটা আর দোকানে যাওয়ার পরে সেটা মিলিয়ে দেখিনি, যার কারণে মনে হয় যে আমি আসলটা কিনতে পারিনি। বাসায় এসে চেক করার পর দেখি এই অবস্থা। আসলটার পিছনে লেখা ছিল 316 এবং জার্মানি লেখা ছিল, আর সম্পূর্ণ তোমার খাসখাস করা ছিল। আমার এখানে লেখা ছিল 304, সম্পূর্ণ খাসখাস করা নেই, এক পাশে স্টিল দেওয়া আছে। অরিজিনালটার পিছনে কোনো স্টিল থাকবে না, তোমরা যখন কিনবে তখন অবশ্যই এই ব্যাপারটা খেয়াল করে কিনবে। আরেকটা কথা, এই কড়াইটা কিন্তু ইডলি চুলায় প্রচুর হিট হয়, ইডলি চুলায় হিট দিলেই এটা অনেক বেশি গরম হয়ে যায়, অল্প সময়েই এটা অনেক গরম হয়ে যায়। নর্মালি ননস্টিকের ফ্রাই প্যান দিয়ে আমি 1600 হিট দিয়ে ভাজা পোড়া কাজগুলো করে থাকি, আজকেও তাই করেছিলাম, কিন্তু সবগুলো পড়ে গিয়েছে। মানে এই হানিকম্বের ফ্রাই প্যানটা কিন্তু খুব তাড়াতাড়ি হিট নেয়, এটা কিন্তু হিট নিতে সময় লাগে না, বিশেষ করে ইলেকট্রিক চুলায়। ইলেকট্রিক চুলায় যখন তোমরা এটা ইউজ করবে তখন হিটটা কমিয়ে ইউজ করবে, কারণ হিটটা কোনো ক্রমেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি হিট হয়ে যাবে। আজকে প্রথম ইউজ করতেছি তাই বুঝতে পারিনি। আমি গ্যাসের চুলায় এই ফ্রাই প্যানটা ইউজ করেছিলাম, তখন কিন্তু খুব সুন্দরভাবে হয়েছিল, অত বেশি হিট হয়নি, কিন্তু ইলেকট্রিক চুলায় এটা খুব বেশি হিট হয়ে যায়। আগামী ব্লগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। যাক, পড়ে গেলেও কোনো সমস্যা নেই, খেতে হবে, কষ্ট করে বানিয়েছি। আসলে আমরা গৃহিণীরা কোনো খাবার ফেলে দিতে পারি না, কারণ একটা খাবার বানাতে অনেক কষ্ট হয়। পুরুষেরা এটা সহজে বলে দিতে পারে যে পুড়ে গেছে, এটা আমি খাবো না, এটা সরিয়ে দাও, অন্যটা দাও, কিন্তু মেয়েরা সেটা পারে না, কারণ ওরা জানে এই খাবারটা বানাতে ওদের কতটা কষ্ট হয়েছে। হ্যাঁ, নিজের একটা ভুলের কারণে এই খাবারটা পুড়ে গিয়েছে, তার মানে এই না যে এটা খাওয়া যাবে না। বেশি পড়ে গেলে সেটা অন্য হিসাব, কিন্তু একটু পড়ে গেলে সেটা খাওয়া যায়।
তেমন কোনো সমস্যা হয় না। আমি হিটটা কমিয়ে ভাজা পড়ার কাজগুলো করে নিচ্ছি। আজানের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে হবে। গ্যাস অনেক কম, ওই কম গ্যাসে এই ভাজা পড়ার কাজ করা সম্ভব নয়, তাই তাড়াতাড়ি করে ইডচুলে করে নিচ্ছি। আপুরা, এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো তারা একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমরা এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। এই ফ্রাই প্যানটা যেহেতু কিনেই ফেলেছি এবং ইউজও করতেছি, তাই এখন আর ফেরত দেওয়া সম্ভব নয়। দেখি ইউজ করে কেমন যায়, কতদিন লাস্টিং করে। যদি এটা ভালো হয় এবং ভালোভাবে কাজ করে তাহলে আমি এরকম সেম প্রোডাক্টের একটা কড়াই আর তাওয়া কিনবো। তাওয়া কেনা তো আমার জন্য খুব জরুরি হয়ে গিয়েছে, কারণ আমার ওই তাওয়াটার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আর এটা যদি বেশি ঘষা মাজা করা না লাগে, যদি দাগ টাগ না পড়ে, একদম ফ্রেশ থাকে তাহলেই কিনবো। কারণ ঘষা মাজা করতে অনেক কষ্ট হয়ে যায় আমার কাছে। টুকটাক ঘষা মাজা তো করতেই হয়, তবে সেটা যাতে খুব বেশি না হয় সেদিকে খেয়াল রাখবো। দস্তার কড়াইতে অনেক বেশি ঘষা মাজা করতে হয় আর দাগও পড়ে যায়, যার কারণে এই ফ্রাই প্যানগুলো ইউজ করতে হয়। এগুলোতে দাগও পড়ে না আর ইউজ করতে অনেক শান্তিও পাওয়া যায়। আমি কয়েকদিন ইউজ করেছি, এটা ভালো, কোনো প্রকার দাগ পড়েনি। শুধুমাত্র স্টিলের মাজনি দিয়ে একটু ঘষা দিলেই উঠে যায়। মাঝখান দিয়ে অবশ্যই একটু দাগ পড়ে গিয়েছে, কালো ছোপ, ওটা ওঠেনি। তবে দাগটা খুব বেশি হয়নি, হালকা দাগ হয়েছে। ইলেকট্রিক চুলায় বেশি তাপে হিট দেওয়ার কারণে এই দাগটা হয়েছিল। আজকে প্রথম ভাজা ভাজা করার সময় এই দাগটা হয়েছে, এরপরে আর অন্য কোনো দাগ হয়নি। আর গ্যাসের চুলায় এটা খুব সুন্দরভাবে ইউজ করা যায়, কোনো সমস্যা হয় না। ইলেকট্রিক চুলায় করা যায়, তবে হিটটার দিকে খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি হিট না হয়, মানে কম হিট দিয়ে ভাজা পড়ার কাজগুলো করতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। সম্পূর্ণ ইফতার বানানো হয়ে গেল আলহামদুলিল্লাহ। সবগুলো টেবিলে সুন্দর করে সাজিয়ে রেখেছি। ইফতার করার আগে সবগুলো টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগে। খাওয়া হোক কি না হোক, দেখতে অনেক ভালো লাগে। ক্ষুধা সেখানে অর্ধেকটাই মিটে যায়। 2 পদের শরবত বানিয়েছি, একটা হচ্ছে রুয়াবজার শরবত আর একটা হচ্ছে ট্যাংয়ের শরবত। অনেকে আছে রুয়াবজা আর ট্যাং একসাথে মিলিয়ে খায়, আমার কাছে এটা একদমই ভালো লাগে না। আমি এই দুইটা সম্পূর্ণ আলাদা করে খাই, আমার কাছে এটাই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে ইফতারে এইটুকু আয়োজন করেছে এতেই আমি অনেক খুশি। অনেকে তো সেটাও পায় না। 4 বাচ্চা সামলিয়ে আমি যেগুলোর আয়োজন করতে পেরেছি এটাই তো অনেক কিছু আমার জন্য। এখান থেকে কিছু ইফতার নিয়ে বাচ্চাদেরকে আলাদা বাটি করে দিয়ে দিব, আর আমি এখানে আরাম করে বসে ইফতার করব। ভিডিও শ্যুট করতে করতে আজান দিয়ে দিয়েছে, তাই ইফতারটা করে নিচ্ছি। এই খেজুরগুলো অনেক ভালো, দাম একটু বেশি, খেতে কিন্তু দারুণ লাগে। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সে পর্যন্ত তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।